Hello students, welcome to my YouTube channel All Knowledge Point. All Knowledge Point YouTube চ্যানেল এবং All Knowledge Point ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেটা হচ্ছে চাইল্ড স্টাডিজ এবং পেডাগজির ওপর। চাইল্ড স্টাডিজ এবং পেডাগজির ওপর, যেটা হচ্ছে আপকামিং যে ডব্লিউবি টেট এবং ডব্লিউবি আমাদের যে আপার প্রাইমারি টেট রয়েছে এবং আমাদের সিটেট কে মাথায় রেখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হচ্ছে, যেটা হচ্ছে চাইল্ড স্টাডিজ এবং পেডাগজির ওপর, যেখানে আমাদের বেসিক থেকে বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখবো। আপনারা প্রত্যেকেই ডিএলএড বিএড এ ভালো চাইল্ড স্টাডিজের উপর পড়াশোনা করেছেন, কিন্তু সেই লেভেলটাকে আরো অ্যাডভান্স লেভেলে প্রস্তুতির জন্য আমাদের একটা খুবই মিনিমাল প্রাইসে একটা ব্যাচ শুরু হয়েছে, সেটা হচ্ছে চাইল্ড স্টাডিজ এবং পেডাগজির ওপর, যেটা 0 টু অ্যাডভান্স লেভেল। তার প্রথম ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, যেটা আপনারা ইউটিউবে ফ্রি পাবেন। আমরা এবার দেখে নিই যে আমাদের এই চাইল্ড স্টাডিজ বা এই বিষয়টা সম্পর্কে আমরা হচ্ছে বিস্তারিত চাইল্ড স্টাডিজ সম্পর্কে আমরা যে মানে বেসিক থেকে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসে কি কি আছে সেটা আমরা একটুখানি দেখে নিই। তাহলে চাইল্ড স্টাডিজ, এবার আমরা পড়বো চাইল্ড স্টাডিজ। চাইল্ড স্টাডিজে সাধারণত দুটো জিনিস রয়েছে। প্রথমেই কথাটার সাথে যেই যুক্ত সেটা হচ্ছে দুটো কথা, একটা হচ্ছে চাইল্ড আর একটা হচ্ছে সাইকোলজি, চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিদ্যা বলি আর কি। তাহলে শিশু সম্পর্কে আমরা একটু জেনে নিই। শিশু হচ্ছে সিআরসি অর্থাৎ কনভেনশন অন রাইটস অফ দ্য চাইল্ড এর মতে 18 বছরের বয়সের নিচে থাকা সকল মানুষকে শিশু হিসেবে গণ্য করা হয়, কিন্তু আমাদের দেশে 45 নম্বর ধারা অনুযায়ী 14 বছরের নিচে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করা হয়। তাহলে সিআরসি, কনভেনশন অন দ্য রাইটস অফ চাইল্ড, এর মধ্যে 18 বছরের নিচে থাকা, কিন্তু আমাদের দেশের 45 নম্বর ধারা অনুযায়ী 14 বছরের নিচে থাকা প্রত্যেকটা ব্যক্তিকেই কিন্তু শিশু বলা যায়। সেই জন্য আমাদের শিশু শ্রম আইন 14 বছরের নিচে কোনো শিশুকে দিয়ে কিন্তু আমাদের কোনো কমার্শিয়াল কাজ করানো যায় না, সেটা রয়েছে আমাদের সংবিধানে, সেটা দেওয়া রয়েছে। তাহলে শিশু সম্পর্কে আমরা জেনে গেলাম প্রথমে শিশু। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই পরেরটা বা চাইল্ড সাইকোলজি। আমাদের প্রথমে শিশু সম্পর্কে জানলাম, এরপর আমরা এই সাইকোলজি সম্পর্কে জানবো। সাইকোলজিটা কি তাহলে আমরা একটুখানি দেখে নিই। এবার সাইকোলজি সম্পর্কে আমরা একটু জেনে নিই, বিস্তারিত জেনে নিই। যে সবার প্রথমে সাইকোলজি, এই সাইকোলজি শব্দটা এসেছে দুটি গ্রিক শব্দ সাইকি এবং লোগোস থেকে। কি বললাম? দুটি গ্রিক শব্দ, একটা হচ্ছে কি সাইকি আর একটা হচ্ছে লোগো। এই সাইকি কথার অর্থ হচ্ছে আত্মা বা সোল। এই সাইকি কথার অর্থ আত্মা বা সোল, আর লোগোস কথার অর্থ হচ্ছে সায়েন্স বা স্টাডি বা অধ্যয়ন, যে কোনো কিছু বলতে পারি। তাহলে আমাদের যদি আমাদের পরীক্ষায় পড়ে সাইকোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, তাহলে আমাদের করতে হবে যে স্টাডি অফ সোল, এটা হচ্ছে সাইকোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। এই আধুনিক যে আপনারা সাইকোলজিটা দেখছেন, সেটা কিন্তু বিভিন্ন বিবর্তনের মাধ্যমে এসছে। সেই জন্য আমরা এই এই যে ব্যুৎপত্তিগত অর্থ, এর কিন্তু বিবর্তন ঘটেছে, সেটা আমরা এখন একে একে দেখে নিই। সবার প্রথমেই যেটা রয়েছে, সবার প্রথমে হচ্ছে আমাদের একদম শুরুর দিকেই, সেটা হচ্ছে আমাদের আত্মার বিজ্ঞান রূপে, যেটা দিয়ে শুরু হয়েছিল সাইকোলজি, যে স্টাডি অফ সোল, আত্মার বিজ্ঞান রূপে কিন্তু শুরু করা হয়েছিল আর কি। এখানে হচ্ছে আমাদের অ্যারিস্টটল, সক্রেটিস, এনারা কিন্তু এই আমাদের মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান রূপে কিন্তু তুলে ধরেছেন। তাহলে আমাদের সবার প্রথমে যে বিবর্তনটা হয়েছিল সেটা হচ্ছে স্টাডি অফ সোল প্রথমে। তারপরে কিন্তু আত্মা থেকে সেটা শিফট করে গেল মনে। মনে তারপরে আমাদের বলা হলো যে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ মাইন্ড, ইজ দ্য স্টাডি অফ মাইন্ড। সেটা আমাদের এই 17 সেঞ্চুরি থেকে কিন্তু আমাদের শুরু করা হলো আমাদের বিদেশেতে। 17 মানে আমাদের 17তম যে সেঞ্চুরি, সেখানে কিন্তু স্টাডি অফ মাইন্ডে করা হলো আর কি। মানে আমাদের ব্যুৎপত্তিগত অর্থটা ঠিক দাঁড়ালো আমাদের স্টাডি অফ মাইন্ডে, আত্মা থেকে তাহলে মাইন্ডে নিয়ে এলাম, যে আমাদের মনোবিদ্যার কাজ কি, যে মনকে নিয়ে আলোচনা করা। কিন্তু আমাদের মনকে খুঁজে পাওয়া গেল না এখনো পর্যন্ত, আমরা মনকে কেউই জানি না যে আমাদের হার্ট মানে হৃদয়টাকে মন বলবো না মাথাটাকে মন বলবো। সেটা আমরা এখনো মন খুঁজে পাইনি, যে আমার তার অস্তিত্বটা কোথায় আছে, কোন জায়গাতে আছে আমাদের শরীরে। সেই জন্য আমাদের আরো বিবর্তন ঘটলো আমাদের মনোবিদ্যার, এবং পরবর্তীকালে বলা হলো চেতনার বিজ্ঞান, যেটা আমাদের তারপরে যখন আমাদের এখানে এই ঊনবিংশ শতাব্দীর শুরুতেই, একদম ঊনবিংশ শতাব্দীর ইয়েতেই আমাদের এই চেতনার বিজ্ঞান রূপে কিন্তু এখানে বলা হলো আর কি। চেতনার বিজ্ঞান, যেখানে হচ্ছে আমাদের জেমস, অ্যাঞ্জেল, উইলিয়াম বুন্ড। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, উইলিয়াম বুন্ড। উইলিয়াম বুন্ড হচ্ছেন প্রথম আমাদের সাইকোলজির যে ল্যাব প্রথম, সেটা শুরু করেছিলেন 1879 খ্রিস্টাব্দে জার্মানির লাইপিজ শহরে। প্রথম আমাদের সাইকোলজি ল্যাব তৈরি করেছেন। এটা কিন্তু একটা পরীক্ষা রিলেটেড প্রশ্ন। এবং তারপর তাহলে এই কনসিয়াস বা চেতনাটাকেও বোঝা গেল। শুধুমাত্র কি চেতনা দিয়ে হিউম্যান বিহেভিয়ারটাকে বোঝানো যায়, বা আমাদের যে মানব আচরণটাকে দিয়ে কি বোঝানো যায়?
বা আমাদের কি মনোবিদ্যাকে পুরোটা স্টাডি করা যায়, ফার্দার স্টাডি করা অসম্ভব করে। সেই জন্য আমাদের বর্তমান সেন্সে আছে যেটা হচ্ছে আমাদের স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার। তাহলে বর্তমানে আমাদের যে হিউম্যান বিহেভিয়ার সেটা হচ্ছে মনোবিদ্যার যে আমাদের ব্যুৎপত্তিগত অর্থ সেটা। তাহলে আমরা পরকে পর দেখে নিলাম। সবার প্রথমে হচ্ছে আমাদের স্টাডি অফ মাইন্ড, সরি, প্রথমে হচ্ছে স্টাডি অফ সোল বা আত্মার বিজ্ঞান রূপে আত্মপ্রকাশ করেছিল মনোবিজ্ঞান। তারপরে সেটাকে বলা হলো স্টাডি অফ মাইন্ড, মনের বিজ্ঞান রূপে হিসাবে গ্রহণ করা হলো। তারপরে সেটা থেকে বিবর্তন হয়ে হলো স্টাডি অফ কনসিয়াসনেস, এবং তারপরে আধুনিক ভাবে যে দৃষ্টিভঙ্গিটা দেখা হচ্ছে সেটা হচ্ছে স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার। এই আত্মার সাথে আমি বললাম যে যারা যুক্ত ছিলেন ব্যক্তি সেরকম হচ্ছেন সক্রেটিস এবং অ্যারিস্টোটল। মনের সাথে আমাদের যুক্ত বা মনোবিদ্যা হচ্ছে মনের বিজ্ঞান, এরকম ভাবে উল্লেখ করেছিলেন জন লক, কান্ট, দেকার্তে, হপডিং। এবং তারপরে অংশে আমাদের যখন বললাম যে মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান, এই সঙ্গে আমাদের কতগুলো ব্যক্তি যুক্ত ছিলেন, যেমন হচ্ছে জেমস, অ্যাঞ্জেল, উইলিয়াম বুন্ড, এগুলো। এবং আর সব থেকে মডার্ন টার্ম হচ্ছে বা আধুনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। সেখানে হচ্ছে আমাদের ম্যাকডুগাল, ওয়াটসন, উডওয়ার্থ, বি.এফ. স্কিনার, এতগুলো বিজ্ঞানী কিন্তু আমাদের এই যে মনোবিদ্যার যে বিবর্তনটা এভাবেই কিন্তু ঘটেছে। তাহলে আমরা মনোবিদ্যা সম্পর্কে দেখে নিলাম যে মনোবিদ্যা কিভাবে কিন্তু উৎপত্তি লাভ করেছে, তার যে বিবর্তনের ধারাটা সেটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখে নেব তারপরের অংশে, আমরা এবার দেখে নেব যে এই যে মনোবিদ্যা যেগুলো আমি বললাম সেগুলোই আমরা একটুখানি সহজ আকারে আমরা একটুখানি দেখে নিই, সহজ করে আমরা একটুখানি বুঝে নিই যে বিষয়গুলো আমি যেগুলো বললাম। যে সবার প্রথমে স্টাডি অফ সোল, সেখানে আমাদের সক্রেটিস বা অ্যারিস্টোটল। তারপর আমরা বললাম যে মনের বিজ্ঞান, সেখানে আমাদের জন লক এবং ইমানুয়েল কান্ট। তারপরে বললাম আমাদের চেতনার বিজ্ঞান, সেখানে হচ্ছে উইলিয়াম ভুন্ড এবং উইলিয়াম জেমস। এই নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপকামিং পরীক্ষার জন্য, আমাদের যারা শুধুমাত্র চাইল্ড স্টাডিজ বা এর জন্য পড়ছেন, তাছাড়া যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন ধরনের টিচিং এক্সাম রিলেটেড, এসএলএসটি বা পিএসসি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টার, সব ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে আমাদের এই আজকের যে ক্লাসটা। তারপর হচ্ছে আমাদের আধুনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সায়েন্স অফ বিহেভিয়ার, মানব আচরণ নিয়ে, যেখানে আমাদের জেবি ওয়াটসন, বি.এফ. স্কিনার। আমরা জেবি ওয়াটসনকে তো জানি, ইনি ফাদার অফ হচ্ছে আচরণবিদ্যার মানে জনক হিসাবে পরিচিত, জে.বি. ওয়াটসন। এটাও কিন্তু পরীক্ষায় কিন্তু খুব পড়ে। তাহলে আমরা এই মনোবিদ্যার যে ব্যুৎপত্তিগত অর্থ সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে আমরা যেটা বললাম কিছু উক্তি যেগুলো খুব পরীক্ষাতে পড়ে, সেরকম কিছু উক্তি দেখে নিই। যেমন অ্যারিস্টোটল যেটা বললাম আমাদের মনের বিজ্ঞান বা স্টাডি অফ সোল। হপডিং এর একটা উক্তি রয়েছে যেটা সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, এটা বলেছেন হপডিং, তারপর হচ্ছে উইলিয়াম ভুন্ড, যেটা কি বলেছেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস, এটা বলেছেন উইলিয়াম ভুন্ড, যেটা বললাম যে তিনি প্রথম সাইকোলজির ল্যাব তৈরি করেছিলেন 1879 খ্রিস্টাব্দে জার্মানির লাইপিস শহরে প্রথম। তারপর হচ্ছে ম্যাকডুগাল কি বলছেন যে সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার অফ অল লিভিং থিংস। মানুষের মনোবিদ্যা হলো মানুষের কার্যাবলী এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। আমাদের যে বিভিন্ন ধরনের মানসিক প্রক্রিয়া বা মানুষের যে কার্যাবলী বা হিউম্যান বিহেভিয়ার, তার সমস্ত কিছু প্রক্রিয়াটাই হচ্ছে, এই ম্যাকডুগাল বলেছেন প্রক্রিয়াটাই হচ্ছে মনোবিদ্যা। সেটাকে কে সাপোর্ট করছে? আমাদের এই ম্যাকডুগাল। আর একটা জিনিস আমাদের খুব পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে এই প্রশ্নটা যে আমাদের আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই, আই উইশ টু সাইকোলাইজ এডুকেশন, এই ধারণাটা কে দিয়েছেন? এই ধারণাটা দিয়েছেন মনোবিদ পিস্তালসি। এটা কিন্তু একটা ফ্যাকচুয়াল প্রশ্ন, যেটা বিভিন্ন ধরনের টিচিং পরীক্ষায় কিন্তু এসে থাকে। এরপর আমরা দেখে নেবো আমাদের আর পরের স্লাইডে আমাদের কি রয়েছে। তাহলে আমাদের চাইল্ড সাইকোলজির আমরা চাইল্ডকে বুঝলাম, প্রথমে শিশুকে বুঝলাম, তারপর আমরা মনোবিজ্ঞানকে বুঝলাম। এরপরে আমরা দেখে নেবো যে এই যে মনোবিজ্ঞান কি আমাদের কি সবটাই পড়তে হবে? না, আমরা তো মনোবিজ্ঞান পড়বো না, আমরা তো পড়বো শিক্ষা মনোবিজ্ঞান। আমরা তাহলে আমাদের যে মনোবিজ্ঞানের যে আমাদের একটা শাখা অ্যাপ্লাইড সায়েন্স বা অ্যাপ্লাইড দিক হচ্ছে, ব্যবহারিক দিক হচ্ছে আমাদের এডুকেশনাল সাইকোলজি। সাইকোলজি একা নিজে কিন্তু একটা বড় ফিল্ড, ব্রড একটা কনসেপ্ট রয়েছে, কিন্তু আমরা তো সব সেই সাইকোলজি পড়তে যাব না। আমরা তো পড়বো শিক্ষা মনোবিজ্ঞান, যেখানে আমাদের শিশুদেরকে নিয়ে আলোচনা করবে, একটা শিশু, যেখানে চাইল্ড সাইকোলজিও থাকছে আমাদের, যে একটা শিশু কিভাবে শিক্ষা গ্রহণ করছে, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমরা শিক্ষা মনোবিজ্ঞানে দেখবো। তাহলে আমরা কি বলতে পারি শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি কি? যে আমাদের সাইকোলজির একটা অ্যাপ্লাইড দিক। এটা কি বলছে? আমাদের এমন একটা শাখা যেখানে শিখা এবং শেখার প্রক্রিয়াকে বোঝে, মানে ছাত্রছাত্রীদের চিন্তা, অনুভূতি, আচরণ, শেখার ধরন নিয়ে আলোচনা করা হয়। তাহলে শিক্ষা মনোবিজ্ঞান আমাদের কি কি নিয়ে আলোচনা করে? একটা শিশু কিভাবে শেখে, তার অনুভূতি, বিভিন্ন ধরনের তার যে আচরণ বা তার যে শেখার ধরন, এই সমস্ত কিছু আলোচনা করা হয় আমাদের এই শিক্ষা মনোবিদ্যাতে বা এডুকেশনাল সাইকোলজিতে।
তাহলে শিক্ষা মনোবিজ্ঞান আমাদের কি কি বললাম, যেটা যে সহজ কথায় যে মানুষ কিভাবে শেখে, কেন শেখে, শেখার সময় কি কি সমস্যা হয়, এই সমস্ত বা কি কি সুবিধা অসুবিধা হয়, সেই সমস্ত দিক নিয়ে কিন্তু আলোচনা করে এই আধুনিক শিক্ষা বিজ্ঞান। একটা ইম্পর্টেন্ট টার্ম পরীক্ষায় খুব পড়ে, সেটা হচ্ছে এই বিএফ স্কিনারেরটা। সেখানে ইনি কি বলছেন যে মনোবিজ্ঞানের যে শাখা শিক্ষণ এবং শিখন নিয়ে কাজ করে তাকে শিক্ষা মনোবিজ্ঞান বলে। এটা আমাদের দুটো কথা এখানে যুক্ত হচ্ছে, একটা হচ্ছে আমাদের টিচিং, একটা হচ্ছে আমাদের টিচিং, পুরোটা আমি লিখছি না এখানে, পুরোটা দেখে নেবেন। টিচিং যেটা হচ্ছে আমাদের বলছি শিক্ষণ, আর একটা বলছে লার্নিং, যেটা যে আমাদের এখানে ক্ষেত্রে আমি যে আপনাদের এখন হচ্ছে শেখাচ্ছি বা টিচিং দিচ্ছি, আর আপনারা কোনো জিনিসকে শিখছেন, সেটা হচ্ছে শিক্ষণ। এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলছে শিক্ষা মনোবিজ্ঞান। যে একটা শিক্ষার ক্ষেত্রে তার যে বিভিন্ন ধরনের পরিস্থিতিগুলো উদ্ভব হচ্ছে, বা তার যে বিভিন্ন ফিলিংস থাকছে, অনুভূতি থাকছে, সেই সমস্ত দিককেই কিন্তু কেন্দ্র করে আমাদের এই শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু গড়ে উঠেছে। তাহলে আমাদের শিক্ষা মনোবিজ্ঞান মূল বিষয়গুলো কি কি, সেগুলো আমরা একটা দেখে নিই। সবার প্রথম হচ্ছে শেখার প্রক্রিয়া, মানুষ কিভাবে নতুন জ্ঞান অর্জন করে, সেটা কিন্তু আমরা জানতে পারি শিক্ষা মনোবিদ্যায়। তারপরে প্রেরণা, আমরা যে যে কোনো জিনিস কেন শিখছি, আমাদের আগ্রহ উৎসাহ কোথা থেকে আসছে, এটাও তো আমাদের জানা দরকার। যে আজকে আপনারা সামনে আপকামিং টেট বা সিটেট এর জন্য পড়ছেন, এই যে উৎসাহটা কোথা থেকে আসছে বা আগ্রহটা কোথা থেকে আসছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট বা বিকাশ, একটা শিশু ছোট থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত তার যে বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তন, বিভিন্ন ধরনের যে কার্যাবলীর পরিবর্তন, আচরণের পরিবর্তন, সেই সমস্ত কিছুটাই হচ্ছে আমাদের এই বিকাশের মধ্যে অন্তর্ভুক্ত, যেটা আমরা পড়বো, আজকেও পড়বো বৃদ্ধি আর বিকাশ সম্পর্কে। তারপরে ব্যক্তিগত পার্থক্য, এখানে আমাদের পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি একে অপরের থেকে আলাদা, এমনকি যারা টুইন রয়েছে তাদেরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তি আলাদা আলাদা বিষয় দেখা গেছে। সেই জন্য আমাদের ব্যক্তিগত পার্থক্য, প্রত্যেক ছাত্রছাত্রী শেখার কিন্তু ধরন আলাদা। আমি এখন পড়াচ্ছি, এটা কেউ সহজেই বুঝতে পারবেন, আবার কেউ একটু হয়তো ধীরে বুঝবেন, বিভিন্ন ধরনের প্রত্যেকের শেখার কিন্তু আলাদা ধরন রয়েছে, সেটাও কিন্তু আমাদের এই শিক্ষা মনোবিজ্ঞান শেখায়। তাছাড়া কি শিখন কৌশল, মানে শিক্ষক কিভাবে পড়ালে ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝবে, এটা হচ্ছে একটা অন্যতম একটা দিক আমাদের আধুনিক শিক্ষায়। যে কিভাবে পড়াবেন আপনি যাতে ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে সেই জিনিসটাকে রপ্ত করতে পারে। এখানে যেমন আমি আপনাদেরকে একটা পিপিটি স্লাইডের মাধ্যমে পড়াচ্ছি, এটা কিছু গ্রাফিক্স ট্রাফিক্স দিয়ে, তাহলে আমাদের যাতে আপনাদের মনোযোগ সহকারে পড়তে সুবিধা হয়, সেটা সেই জন্য। তাহলে আমরা কি জেনে নিলাম যে শিক্ষা মনোবিজ্ঞান কি, যে একটা মনোবিজ্ঞানের যে শাখা টিচিং এবং লার্নিং নিয়ে কাজ করে, একটা মানে তাকেই বলা হচ্ছে আমাদের শিক্ষা মনোবিজ্ঞান। এটা আমরা তাহলে শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে জেনে নিলাম। এরপরে আমরা কতগুলো শিক্ষা মনোবিদ্যার আমরা কতগুলো পদ্ধতি দেখব। শিক্ষা মনোবিজ্ঞার বিভিন্ন ধরনের পদ্ধতি, তার মধ্যে একটা রয়েছে আমাদের পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশনাল মেথড, তারপর আছে পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড, অন্তর্দৃষ্টিমূলক পদ্ধতি বা ইন্ট্রোস্পেক্টিভ মেথড, চিকিৎসামূলক পদ্ধতি বা ক্লিনিক্যাল মেথড, আমাদের কেস স্টাডি মেথড বা জীবন ইতিহাস পদ্ধতি, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যাল মেথড, সাক্ষাৎকার বা ইন্টারভিউ মেথড, ক্রমবিকাশ পদ্ধতি বা ডেভেলপমেন্টাল মেথড, বা ফিল্ড স্টাডি এবং যেটাকে ফিল্ড স্টাডি এবং ক্ষেত্র সমীক্ষা এবং সমাজনীতি। আমাদের তাহলে পরীক্ষা রিলেটেড ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে পর্যবেক্ষণটা আমরা জানতে হবে, অন্তর্দর্শন পদ্ধতি এবং হচ্ছে এই সমাজনীতি। আমাদের তাহলে যারা টেট বা মানে আমরা শুধুমাত্র যারা ডব্লিউবি টেটের জন্য বা আপার প্রাইমারি প্রস্তুতি নিচ্ছি, তাদের কিন্তু এখানেই হয়ে যাবে। শুধুমাত্র এই মানে আমাদের দেখা হয় যে সব থেকে প্রাচীন শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি কোনটা, তখন কিন্তু পরীক্ষায় অ্যান্সার হবে এই অন্তর্দর্শন পদ্ধতি এটাই। আর একটা কি পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে এই সমাজমিতি। এই সমাজমিতি বা সোশিওমেট্রি, এই ধারণাটা কে দিয়েছিলেন? এই ধারণাটা দিয়েছিলেন জে এল মরিনো। জে এল মরিনো। তাহলে আমাদের সমাজমিতি বা এই যে আমাদের যেটাকে বলছি যে সোশিওমেট্রি, এটা দিয়েছিলেন, ধারণাটা দিয়েছিলেন জে এল মরিনো। তাহলে এই স্লাইডটা থেকে আপনারা শুধু মনে রাখবেন সব থেকে প্রাচীন পদ্ধতি অন্তর্দৃষ্টিমূলক পদ্ধতি, এবং যে সমাজমিতির ধারণাটা কে দিয়েছিলেন, তিনি হচ্ছেন জে এল মরিনো। এটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার আমাদের যে বিভিন্ন ধরনের পদ্ধতি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আমরা দেখে নেব যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের একদম ফর্মাল সিলেবাসে দেওয়া রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা এটা অনেকেই জানি যে শুধুমাত্র যে ফর্মাল সিলেবাসে যেগুলো দেওয়া রয়েছে তার বাইরে থেকেও অনেক প্রশ্ন পড়ে। সেই জন্য আমাদের এই যে পুরো যে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট জানবো, এর পূর্বে কিন্তু আমাদের এই যে চাইল্ড সাইকোলজি এই ধারণার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা কিন্তু প্রয়োজন ছিল। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে শেয়ার করলাম যে সাইকোলজির উৎপত্তিটা, সেখান থেকে আমাদের এডুকেশনাল সাইকোলজি, এবার এই এডুকেশনাল সাইকোলজির মধ্যে আমাদের একটা শিশু ছোট থেকে বড় ভাবে কিভাবে শিখছে, বিভিন্ন বয়সে কিভাবে শিখছে, এই সমস্ত কিছু আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে আমাদের যে ফর্মাল সিলেবাসে চলে এলাম, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট।
তাহলে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি বিএড বা ডিএলএড এ প্রত্যেকেই আমরা পড়েছি। যে আমরা একটা শিশু কি বলছি, আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের, যেমন আকার ইঙ্গিতে দেখুন এখানে আকার পরপর পরিবর্তন হচ্ছে, বাড়ছে পরপর, সেরকম সেরকম বিভিন্ন ধরনের বিকাশও কিন্তু পরপর বিভিন্ন ধরনের বিকাশ কিন্তু হতে থাকছে। যেমন আমাদের বৃদ্ধি হতে থাকছে, বিকাশও কিন্তু তার সাথে সাথে হতে থাকছে। তাহলে আমাদের যে পরিবর্তনটা ঘটছে, শারীরিক বলুন, মানসিক বলুন, বা যেই ধরনের আমাদের বিভিন্ন ধরনের কার্যক্ষমতা বা দক্ষতা আমরা অর্জন করছি, এর পিছনে কিন্তু কতগুলো কারণ রয়েছে। মূলত তিনটি কারণ, একটাকে হচ্ছে আমাদের গ্রোথ বা আমাকে বৃদ্ধি, একটা বলছি ডেভেলপমেন্ট বা বিকাশ, আর একটা রয়েছে ম্যাচুরেশন। আর একটা আমাদের যেটা এর সাথে একটা টার্ম যুক্ত রয়েছে, সেটা হচ্ছে ম্যাচুরেশন, বা আমরা যেটাকে বলবো পরিণমন। আমরা অনেকেই পড়েছি এডুকেশনের যারা সাবজেক্ট, পরিণমন, ম্যাচুরেশন। তাহলে গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ম্যাচুরেশন, এই তিনটের কারণে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের পরিবর্তনটা হচ্ছে। আমরা যে সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটছে, সেটা আমরা তিনটে কারণে হচ্ছে। এরপরে কি গ্রোথ, আমরা এবার এবার দেখে নিই যে গ্রোথ কি, ডেভেলপমেন্ট কি, ম্যাচুরেশন কি, এগুলো আমরা একে একে এবার দেখে নিচ্ছি। প্রথমেই আছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি। এটা খুব একটা সহজ একটা জিনিস, কিছুই নয়, যেটা আমাকে বলতে পারি সাধারণ ভাবে, যে আমাদের বিভিন্ন ধরনের আকার, আয়তন, উচ্চতা, বা আমরা একটু আরো সহজ ভাবে বললে যদি বলতে পারি যে শারীরবৃত্তীয় কাঠামোর পরিবর্তন। শারীরবৃত্তীয় যে কাঠামোগত পরিবর্তন হচ্ছে, যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন, যেটা ট্যাঞ্জিবল, যেটা আপনি দেখতে পাবেন বা পরিমাপ করতে পারবেন বা মেজার করতে পারবেন, সেটা কি আমরা বলবো গ্রোথ। তাহলে সেই জন্য এখানে বলা হচ্ছে যে কি, গ্রোথ রেফার্স টু কোয়ান্টিটেটিভ চেঞ্জেস, মানে সংখ্যাগত পরিবর্তন হচ্ছে। সেটা আমাদের ধীরে ধীরে বিভিন্ন ধরনের আমাদের সাইজের যেটা ইনক্রিজ হচ্ছে, ইঞ্চিসে আমাদের তা ওজন বাড়ছে, এই যে পরিবর্তনটা, সেটা হচ্ছে আমাদের গ্রোথ। যে বডি স্ট্রাকচার রিলেটেড, যেটা হচ্ছে প্রাইমারি ইন্ডিকেটর অফ গ্রোথ, যেটা আমাদের কি কি হাইট, ওয়েট, এই যে আমাদের যে ওভারঅল বডি স্ট্রাকচার পরিবর্তন হচ্ছে, এটাকেই আমরা সাধারণ অর্থে বলতে পারি বৃদ্ধি। যেমন একটা চারা গাছ একদম বীজ থেকে পুঁতে তারপর ধীরে 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 সে আকারে মানে আকারে খুব বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের গ্রোথ, বা সেটার তার বৃদ্ধিটাকে প্রকাশ করছে। আচ্ছা, এরপর আমরা দেখে নেবো যে এই মানে কি কি বললাম, তাহলে গ্রোথের আর বিষয়টা কি, সেটা হচ্ছে যে বৃদ্ধি বলতে আমরা একজন কি বলছে, যে একজন ব্যক্তির সম্পূর্ণ শারীরিক, কাঠামোগত এবং পরিমাণগত পরিবর্তনকে বোঝায়। তাহলে বৃদ্ধি বলতে আমরা জানি কোনো একজনের শারীরিক, কাঠামোগত এবং পরিমাণগত পরিবর্তন, যেগুলো আমি বললাম যেগুলো কি কি সাথে রয়েছে, সেটা আমাদের এই যে উচ্চতা বৃদ্ধি হচ্ছে, ওজন বৃদ্ধি হচ্ছে, বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধিটা হচ্ছে, এবং শরীরের যে পরিবর্তনটা হচ্ছে আকারের, সেটাই হচ্ছে আমাদের সাধারণ অর্থে সেটা কি আমরা গ্রোথ বা বৃদ্ধি রূপে বলতে পারি। এরপর আমরা দেখে নিই পরের স্লাইডে, আমরা বৃদ্ধি সম্পর্কে আরেকটু বিষয় বিস্তারিত তথ্য দেখে নিই, সেটা হচ্ছে গ্রোথ। এরপরে আমরা দেখব যে এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির কতগুলো বৈশিষ্ট্য যেগুলো আমরা খুব সহজেই অনুমান করতে পারবো, এবং যেগুলো পড়লে কিন্তু বুঝতে পারবো যে ইট ইজ দ্য পার্ট অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট একটা হচ্ছে বড় অংশ, তার মধ্যে একটা অংশ, যখন আমরা ডেভেলপমেন্টটা পড়বো আপনারা বুঝতে পারবেন। এটা আমি যদি গোল পুরোটাকে ডেভেলপমেন্ট ধরি, তার একটা অংশ হচ্ছে আমার এই গ্রোথ, এই ছোট্ট অংশটা। কারণ এই গ্রোথটা ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু গ্রোথটা থাকবে। গ্রোথটা সাধারণত আমাদের বোঝানো হয় ফিজিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে, আমার যে শারীরগত পরিবর্তনগুলো যেটা হয়, সেটাকেই আমরা সাধারণ অর্থে গ্রোথ বা বৃদ্ধিটা বলি। সেটা হচ্ছে আমাদের পরিবর্তন, আমাদের ডেভেলপমেন্টের একটা অংশ। তার সাথে সাথে কি, এটা হচ্ছে আমাদের সংখ্যাগত পরিবর্তন। আমরা বুঝতে পারবো যেটা বিভিন্ন ধরনের পরিমাপে যে পরপর বাড়ছে, এত ফুট করে একটা শিশু পরপর বাড়ছে, সেটা। তারপরে ইট ইজ মেজারেবল, এটা মেজারেবল, এটা আমরা মাপতে পারি, একটা নির্দিষ্ট মাত্রায় আমি কিন্তু মাপতে পারি। তারপর ইট ইজ নট এ লাইফ লং প্রসেস, গ্রোথটা কিন্তু থেমে যায়। এটা কিন্তু পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট, যে আমাদের গ্রোথ হচ্ছে বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়ে থেমে যাবে। কখন পর্যন্ত চলবে? ম্যাচুরেশন পর্যন্ত, একটা নির্দিষ্ট ম্যাচুরেশন পর্যন্ত, একটা নির্দিষ্ট বায়োলজিক্যাল বয়স পর্যন্ত একটা সময়কে পরে গ্রোথটা কিন্তু থেমে যাবে, বৃদ্ধিটা কিন্তু থেমে যাবে। কিন্তু কতকগুলো রয়েছে যেগুলো ধরুন নখ, তারপর হচ্ছে চুল, এগুলো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এগুলো যদি এগুলো বাড়তেই থাকবে, এগুলো কেটে দিন আবার বাড়তে থাকবে আর কি। কিন্তু তাছাড়া আমাদের বিভিন্ন প্রকারের যে গ্রোথ গুলো হয়, যে বৃদ্ধিগুলো হচ্ছে আর কি, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে থেমে যায়। তারপরে কি ইমপ্রুভমেন্ট অফ বডি স্ট্রাকচার, মানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, ভেরিয়াস পার্ট, আমাদের যে বিভিন্ন ধরনের বডির অর্গান গুলো রয়েছে, সেগুলোর হচ্ছে ধীরে ধীরে গঠনের কতটা উন্নত হয়েছে, সেটা কিন্তু আমরা এই এর ক্ষেত্রে দেখতে পারি। তাছাড়া কি কি আমরা আর কি কি বলতে পারি, যে এই যে আমাদের বৃদ্ধি হচ্ছে আর কি বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। তাহলে আমাদের বৃদ্ধি হচ্ছে বললাম যে বংশগতি এবং পরিবেশের কিন্তু মিথস্ক্রিয়ার ফল বৃদ্ধিটা। বংশগতি থেকে যাদের বাপ মা বড়, মানে খুব লম্বা, বড় বলতে লম্বা আকারে, দেখবেন তাদের ছেলেমেয়েরা খুব লম্বা হয়। তারপরে পরিবেশেরও একটা প্রভাব থাকে, যেমন যেখানে পাহাড়ি এলাকা, সেখানে কিন্তু একটু হাইট কিন্তু সবসময় শর্ট হয়,
যেখানে ঠান্ডা খুব এরকম রয়েছে আমাদের বিভিন্ন এলাকা ভেদে, সেই জন্য আমাদের যেখানে গরম একটু সেখানে তুলনামূলক একটু লম্বা হয়, এই প্রকারে রয়েছে। তার মানে পরিবেশটাও কিন্তু ম্যাটার করে। তারপরে শিশুদের মধ্যে বৃদ্ধির হার কিন্তু হারের মধ্যে পার্থক্য দেখা যায় শিশুদের মধ্যে। কোনো শিশু খুব অল্প মানে কম সময়ের মধ্যেই তার হাত পা খুব বড় হয়ে যায়, কিন্তু আবার অনেক হয় না। এটা আমাদের বিভিন্ন শিশুদের মধ্যে কিন্তু বৃদ্ধির হারের কিন্তু পার্থক্য দেখা যায়। তারপরে বিভিন্ন বয়সে বিভিন্ন হয়, আর একটা পয়েন্ট, যে বিভিন্ন বয়সে কিন্তু গ্রোথটা বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হয়। বিশেষ করে ছোটবেলার সময় খুব দ্রুত চেঞ্জেসটা হতে থাকে। দেখবেন আপনারা যে একটা বাচ্চা, 1 মাস 2 মাসের বাচ্চাগুলো মানে 1 মাস 2 মাস ছাড়া ছাড়াই মুখটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব র্যাপিডলি চেঞ্জেসটা হয় কিন্তু আমাদের এই শৈশব অবস্থাতে, খুব দ্রুত পরিবর্তনটা হয়। তাছাড়া কি আমাদের বৃদ্ধি কিন্তু বলছে অনেক সময় অনুশীলন দ্বারা প্রভাবিত হয়। বিভিন্ন প্রকারের যে অনুশীলন রয়েছে সেগুলোর দ্বারা কিন্তু বৃদ্ধি কোনো বিষয়ের কিন্তু বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু অনুশীলনের দ্বারা বৃদ্ধি হতে পারে। তাহলে গ্রোথ সম্পর্কে আমরা এতগুলো বৈশিষ্ট্য জানলাম, এবং এই যে এই বৈশিষ্ট্যর সাহায্যে আমরা গ্রোথ বিষয়টাকে সহজেই অনুমান করতে পারলাম। তাহলে কি গ্রোথ বলতে আমরা সাধারণ অর্থে কি বুঝলাম, যে এই যে আমাদের একটা ছোট্ট থেকে চারা গাছ লাগিয়েছিলাম, এই যে বড় হওয়া, এই টোটালটাই যে আকারে বেড়ে গেল, আয়তনে বেড়ে গেল, এটাই হচ্ছে গ্রোথ। এই যে বেবি, তারপরে টডলার, তারপর চাইল্ডহুড, তারপর অ্যাডোলেসেন্স এবং তারপর অ্যাডাল্টহুড, এই যে বাড়ছে পরপর 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 পরপর, সেটাই হচ্ছে আমাদের এই গ্রোথ। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, যে গ্রোথ ইজ দ্য কোয়ান্টিটেটিভ চেঞ্জেস, যেটাকে বলছি চেঞ্জ ইন সাইজ অ্যান্ড নাম্বার। সাইজ এবং নাম্বার যেটা বাড়ছে পরপর পর, সেটাই হচ্ছে গ্রোথ। এরপরে আমরা দেখে নেবো সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। এরপরে আমরা দেখে নেবো একটা পরেরটা, যেটা ডেভেলপমেন্ট বা বিকাশ। বিকাশ বলতে কি বলছে, যে বিকাশ বলতে বোঝায় শিশুর মধ্যে সময়ের সাথে সাথে ঘটে যাওয়া ক্রমাগত এবং সুশৃঙ্খল ও গুণগত পরিবর্তন। দুটো কথা আছে, ক্রমাগত মানে কন্টিনিউয়াস, এবং সুশৃঙ্খল। সুশৃঙ্খল মানে পরকে পর অর্ডার অনুযায়ী হবে, পরকে পর বিকাশ ঘটবে। মানে প্রথমে ফিজিক্যাল হবে, তারপর হচ্ছে মানে কগনিটিভ হবে, তারপর সোশ্যাল হবে, এরকম এরকম করে যাবে। মানে কোনো আগে পিছনে হবে না, হয়তো একদম বাচ্চাতেই হঠাৎ করে তার সামাজিক বিকাশ হয়ে গেল, তার দৈহিক বিকাশ হয়নি। এরকম করে কিন্তু অর্ডার হবে না, এলোমেলো ভাবে কিন্তু হবে না। এটা কিন্তু পরীক্ষাতে থাকে, যে আমাদের সুশৃঙ্খল ভাবে কিন্তু হবে, এবং সেটা ক্রমাগত হবে, কন্টিনিউয়াস হবে। বৃদ্ধি যেমন একটা নির্দিষ্ট সময় থেমে যাচ্ছিল, এখানে সেটা থাকবে না। এখানে কি কি বলছে, আমরা কিভাবে বুঝবো যে আমার ডেভেলপমেন্ট হচ্ছে, যে শিশুর চিন্তা, আবেগ, সামাজিক সম্পর্ক, ভাষা, এই সমস্ত কিছুতেই সে পরিপক্কতা অর্জন করবে। তাহলে আমরা কি বলতে পারি, যে বিকাশ বলতে বোঝায় যে ম্যাচুরেশন বা পরিণমন এবং অভিজ্ঞতার ফলে প্রগতিশীল এক ধরনের পরিবর্তনের ধারাকে বোঝায়, যা ধারাবাহিক পদ্ধতিতে ঘটে থাকে, যা ধারাবাহিক ভাবে কিন্তু হয়ে থাকে নিয়মিত। তাহলে আমরা একটা পয়েন্ট পেলাম, পরিণমন বা ম্যাচুরেশন। এই জিনিসটা আমরা কিছু দেখে নিই, এই দিকটাতে আছে ম্যাচুরেশন। ম্যাচুরেশনটা কি, যে মানুষের জীবনের স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত ভাবে আসা পরিবর্তন হলো পরিণমন। মানে যেটা আমাদের জীবনে বায়োলজিক্যাল, জিনগত, যেটা আমাদের স্বাভাবিক ভাবেই হবে। আমি যদি একটা বাচ্চাকে যদি হাঁটা প্র্যাকটিস না করাই, একটা বাচ্চা কিন্তু নির্দিষ্ট সময়ে হাঁটতে পারবে। হ্যাঁ, তাকে যদি আমি প্র্যাকটিস করাই, সে হয়তো এখন 1.5 বছরের বাচ্চাও হাঁটছে, 2 বছরে হাঁটছে। কিন্তু যদি বাচ্চাটাকে প্র্যাকটিস না করায়, আমি কিছুই করালাম না, কোনোদিনই হাঁটা চলা শেখালাম না, কিন্তু তাতেও সে শিখতে পারবে। সেরকম একটা পাখিকে যদি খাঁচার মধ্যে ছোটবেলায় ভরে দেওয়া হয়, তারপরে যদি খাঁচা থেকে বের করে দেওয়া হয়, সে কিন্তু খুব ভালো উঠতে না পারলেও উঠতে কিন্তু পারবে। সেটাই হচ্ছে আমাদের ম্যাচুরেশন, কারণ ওটা আমার জিনগত রয়েছে, যেটা আমার স্বাভাবিকভাবে আসে, যেটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে করছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে আসছে। সেটাকেই আমরা বলছি ম্যাচুরেশন, যেটার জন্য আমাদের কোনো প্রশিক্ষণ বা শিখনের প্রয়োজন হয় না। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রশিক্ষণ বা শিখন এর দরকার হবে না। আমাদের ম্যাচুরেশন হচ্ছে সম্পূর্ণ নিজ নিজ ভাবে হবে, স্বতঃস্ফূর্ত ভাবে হবে, স্বাভাবিক ভাবে হবে। হারলকের একটা আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা আমরা একটুখানি দেখে নিই। হারলক কি বলেছেন। হারলক বলেছেন যে বিকাশ হলো নির্দিষ্ট ক্রমানুসারে ধাপে ধাপে এগিয়ে চলা। নির্দিষ্ট ক্রম অনুযায়ী ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাবে, ধীরে ধীরে। যেটা আমাদের একটা বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে ডেভেলপমেন্টের, যে গ্র্যাজুয়াল প্রসেস, মানে ধীরে ধীরে হবে ডেভেলপমেন্টটা, খুব ধীরে ধীরে হবে, সেটা সহজে বোঝা যাবে না বা অনুমান করা যাবে না। স্তর ভিত্তিক, স্থায়ী এবং সঙ্গতিপূর্ণ পরিবর্তন। এই পরিবর্তন শুরু হয় গর্ভাবস্থা থেকে আমৃত্যু পর্যন্ত। মানে এটা একদম টু ঠোম, মানে আমাদের একদম মাতৃগর্ভ থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু আমাদের এই ডেভেলপমেন্ট বা বিকাশ, এই পর্যায়টা কিন্তু চলতে থাকে। তাহলে আমরা কি জেনে নিলাম, যে বিকাশ সম্পর্কে এবং তার সাথে সাথে ম্যাচুরেশন সম্পর্ক আমরা কিন্তু জানলাম। এরপর আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই, বিকাশের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। কি কি, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ, বোথ। বোথ এটা সবসময় হবে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ।
মানে যেহেতু বিকাশের মধ্যেই আমার গ্রোথটা পড়ছে, সেই জন্য কোয়ান্টিটেটিভটা আমার মধ্যে রয়ে আসছে এবং কোয়ালিটেটিভ চেঞ্জেস গুলো এটা সহজে পরিমাপ করা যাবে না। ওখানে যেমন আমি সহজেই বুঝতে পারলাম কত ইঞ্চি বৃদ্ধি পেয়েছে, কিন্তু বিকাশের ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না এত ইঞ্চি বিকাশ ঘটেছে বা এত সেমি বিকাশ ঘটেছে, এটা কিন্তু হবে না। এটা কিন্তু খুব এটা কম সহজে পরিমাপ করা যায় না ডেভেলপমেন্টটা, সেটা বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল টেস্ট রয়েছে, সেই টেস্টের দ্বারা কিন্তু আমরা সেটাকে পরিমাপ করতে পারি। এটা কি কন্টিনিউয়াস থ্রু আউট দ্য লাইফ, মানে আমাদের সারা জীবন ব্যাপী হবে বিকাশ। আমাদের যেমন ওখানে থেমে যাচ্ছিল বৃদ্ধিটা একটা নির্দিষ্ট বয়সে ম্যাচুরেশনের সাথে সাথে, এখানে কিন্তু সারা জীবন কিন্তু হবে এবং এটা গ্র্যাজুয়াল প্রসেস, ধীরে ধীরে হবে। এখানে যে জিনিসটা হবে সেটা হবে কিন্তু খুব ধীরে ধীরে, এবং বিভিন্ন ধরনের যে বডি স্ট্রাকচার মানে আমাদের যে বিভিন্ন ধরনের যে দেহের অংশ গঠন এবং তার কার্যক্ষমতার উন্নতি ঘটাচ্ছে। তাছাড়া কি আমাদের যে হেরিডিটি, দুটো জিনিস আছে এখানেও, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটাও কিন্তু আমাদের ফল, বংশগতি এবং তার পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ফলে কিন্তু এই আমাদের বিষয়টা কিন্তু ঘটে থাকে। আর কি কি হতে পারে, আমাদের ব্যক্তি বৈষম্য দেখা যায় বিকাশের ক্ষেত্রে, কারোর ডেভেলপমেন্ট আগে হয়েছে, কারোর ডেভেলপমেন্ট পরে হচ্ছে, এগুলো হয়। তারপরে কিউমুলেটিভ দেখা যায়, যেটা হচ্ছে আমাদের ধীরে ধীরে এবং ধাপে ধাপে হয়, সেটা হয়। তারপরে কি অনেক সময় আমরা প্রেডিক্ট করতে পারি ডেভেলপমেন্টকে, অনেক সময় আমরা প্রেডিক্ট করতে পারি আগে থেকেই যে তার কখন কোন বয়সে এটা হবে আর কি। তাহলে আমরা একটা জিনিস কথা বলতেই পারি যে এখানে এই যে বিকাশ, এটা হচ্ছে আমার কার সাথে যুক্ত, সেটা হচ্ছে সফটওয়্যার। আমার যদি আধুনিক অর্থে বলি, এটা হচ্ছে সফটওয়্যারের সাথে যুক্ত, যেটা আমাদের চোখে দেখা যায় না কিন্তু সেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের সাথে যুক্ত। আর বৃদ্ধিকে আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে হার্ডওয়্যার। বৃদ্ধিটাকে আমি তাহলে কি বলছি, হার্ডওয়্যারের সাথে যুক্ত করতে পারি, যেটাকে আমরা ছুঁতে পারি, দেখতে পারি, সেটা হচ্ছে হার্ডওয়্যার। বৃদ্ধিটা আমি চোখে দেখতে পাবো। সেই জন্য আমাদের সবসময় কি করতে হবে, মানে হার্ডওয়্যারটা কিন্তু থেমে যায়, মানে আমাদের যে বৃদ্ধি সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় থেমে যাবে, কিন্তু বিকাশ হচ্ছে আপনার সফটওয়্যার। সফটওয়্যার যেমন আপনাকে সব সময় আপডেট করতে হয় সময়ের সাথে সাথে, সেরকম বিকাশও কিন্তু সব প্রতিনিয়ত কিন্তু হতে থাকবে। তাহলে আমাদের একটা ধারণা বুঝতে পারলাম যে বৃদ্ধিটাকে আমরা হার্ডওয়্যারের সাথে তুলনা করতে পারি, বিকাশটাকে আমরা কিন্তু সফটওয়্যারের সাথে তুলনা করতে পারি। এরপর আমরা দেখে নিই যে আমরা এরপরে কি রয়েছে পরের স্লাইডে, সেটা হচ্ছে এই যে বিকাশ বললাম, এই বিকাশের কতগুলো ক্ষেত্র রয়েছে, সেগুলো এবার একে একে আমরা দেখে নেবো যে কোন কোন বিষয়গুলো রয়েছে, যে কোন কোন ক্ষেত্রে আমরা কাজগুলো করছি আর কি। সবার প্রথম হচ্ছে এই বিকাশ হচ্ছে শারীরিক। প্রথম আমরা এই শারীরিক বিকাশটা পড়ছি, সে একটা দেহের অঙ্গ গঠন, উচ্চতা, ওজন বৃদ্ধি, এই সমস্ত কিছু। হয়তো আমি এই কথাটা বলতে পারি যে একটা বাচ্চার মানে হাত পা যেমন বিকাশ মানে বৃদ্ধি হওয়ার হয়ে গেছে, কিন্তু সেটা দিয়ে সে 5 কেজি ওজনও তুলতে পারছে না, তাহলে কি আমি বলবো যে সেই সেই শিশুটার শারীরিক বিকাশ ঘটেছে বা তার হাতটার বিকাশ ঘটেছে? স্বাভাবিক একটা জিনিস, 15 বছরের একটা বাচ্চা যদি 2 কেজি ওজন তুলতে না পারে, হাতটা লম্বা হয়ে গেছে, বৃদ্ধিটা হয়ে গেছে, বিকাশটা কিন্তু হয়নি। এটাও কিন্তু তাহলে আমি কি বলবো, সেটা আমার বৃদ্ধি হয়েছে কিন্তু বিকাশ হয়নি। সেই ক্ষেত্রে আর একটা আমাদের উদাহরণও দেওয়া যেতে পারে যে একটা গাছের, একটা ধরুন কোনো ফুল গাছ, ফুল গাছ যে কোনো একটা ফুল গাছ, সেই গাছটা বৃদ্ধি হয়েছে, মানে ছোট ওইখানে লাগিয়েছিলাম, চারা লাগিয়েছিলেন, ধীরে 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 গাছটা বড় হয়েছে, কিন্তু ফুল দেয়নি। ফুল গাছ অথচ ফুল দিচ্ছে না, তাহলে কি আমি বলতে পারবো যে গাছটার ডেভেলপমেন্ট হয়েছে? তাহলে বলতে পারি না আমার ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে বৃদ্ধি আর বিকাশ এটা কিন্তু বোঝা গেল জিনিসটা কি। তারপর হচ্ছে আমাদের এই বিকাশের মধ্যে আর একটা কি, যে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ বলতে আমাদের বুদ্ধি, চিন্তা, কল্পনা, স্মৃতি, সমস্যা সমাধান, যুক্তি প্রয়োগ, এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের এই বৌদ্ধিক বিকাশের মধ্যে পড়ছে। তারপরে কি ল্যাঙ্গুয়েজ বা ভাষার বিকাশ, যেখানে শব্দ শেখা, বাক্য গঠন, কথা বলা, পড়ালেখা, এই সমস্ত কিছু। হয়তো তার ভোকাল কর্ড যেটা রয়েছে তার হয়তো বৃদ্ধিটা ঘটেছে, ছোট ছিল বড় হয়েছে, কিন্তু সে আহ, আহ, কথা বলতে পারে না বা বাক্য গঠন করতে পারে না, তাহলে আমি বলবো না যে তার প্রপার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েছে। তারপরে সামাজিক বিকাশ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা, যে আমরা জানি যে মানুষ হচ্ছে সব থেকে সামাজিক প্রাণী। আবার এই কথাটাও ঠিক, মানুষ হচ্ছে সব থেকে অসামাজিক প্রাণী, সেটা সিচুয়েশন অনুযায়ী নির্ভর করছে। আমরা সেটা সমাজে দেখতে পাচ্ছি যে মানুষ সামাজিক প্রাণী যেমন, সেরকম মানুষ হচ্ছে অসামাজিক প্রাণীও তেমন। সামাজিক প্রাণীর ক্ষেত্রে আমাদের কি বলছে, যে সামাজিক বিকাশের ক্ষেত্রে যে কি অন্যের সাথে মেলামেশা, সহযোগিতা, দায়িত্ব, নিয়ম, এই সমস্ত কিছুগুলোই যে তার যে বিকাশটা ঘটবে, তাহলে আমি একটা শিশুকে বলতে পারি যে তার সামাজিক বিকাশ ঘটেছে। সবাই একসাথে থাকার যে একটা মানসিকতা, সহযোগিতা ভাব, সেটা। তারপরে কি ইমোশনাল বিকাশ। ইমোশনাল বিকাশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইমোশন জিনিসটা। ইমোশনাল বিকাশটা কি, যে শুধুমাত্র যে নিজের ইমোশনকে বুঝতে পারবে, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, ম্যানেজ করতে পারবে, সেটা না। তার সাথে সাথে অন্যের আবেগকেও বোঝা, অন্যের ফিলিংসটাকে বোঝা, অন্যের সিচুয়েশনটাকে বোঝা, সেটাও কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের ক্ষেত্রে। ধরুন একজন আমার পাশের বাড়ির একজন মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, আমি খুশি হচ্ছি না, তার মানে আমার সত্যি ইমোশনাল বিকাশ হয়নি। এই জন্য আমাদের হচ্ছে আবেগীয় বিকাশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইমোশনাল ডেভেলপমেন্ট, যেখানে তার আবেগ, আনন্দ, দুঃখ, সহানুভূতি, রাগ, এই সমস্ত কিছু আমাদের থাকে। এখানে আমাদের যেটা একটা খুব পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে
ওয়াটসনের মতে আমাদের তিনি তিনখানা মৌলিক প্রক্ষোভের কথা বলেছিলেন। সেই মৌলিক প্রক্ষোভগুলো হচ্ছে লাভ, ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার। তিনখানা মৌলিক প্রক্ষোভের কথা তিনি বলেছেন, লাভ, ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার। এরপর আছে আমাদের মোরাল বা নৈতিক বিকাশ, যে আমাদের সবসময় নৈতিক বিকাশটা ঘটতে হবে, যে সঠিক মানে কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা সততা, দয়া, ক্ষমতা, এই সমস্ত যখন মানুষের মধ্যে বিকাশটাও কিন্তু ঘটতে হবে। তাহলে এই সমস্ত কিছু হতে পারলে আমি বলতে পারি যে একটা শিশুর কমপ্লিট ডেভেলপমেন্ট বা হলিস্টিক ডেভেলপমেন্ট হয়েছে। যদি এই প্রত্যেকটা বিকাশ হয়ে থাকে, শারীরিক, বৌদ্ধিক, মানসিক, ল্যাঙ্গুয়েজ, আবেগ, নৈতিক, এই সমস্ত কিছুগুলো হলেই কিন্তু আমরা বলতে পারবো যে তার মধ্যে মানে আমাদের বিকাশটা ঘটেছে। বৃদ্ধি হয়তো অনেকেরই হয়েছে, কিন্তু আধুনিক সমাজে আমাদের লম্বাই হয়তো বেড়ে গেছে, হয়তো বিকাশের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো অংশে কিন্তু সমস্যা রয়ে গেছে প্রত্যেকেই। তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, ফিজিক্যাল বা শারীরিক বিকাশের মধ্যে আর একটা হচ্ছে গ্রস মোটর, আর একটা হচ্ছে ফাইন মোটর বা যেটাকে জিএফ, যেটা খুব সহজ। এখন আমরা জিএফ মানেটা অনেকেই সহজেই বুঝতে পারি, ধরে রাখতে পারি, এইভাবে মনে রাখতে পারেন। একটা হচ্ছে গ্রস মোটর এলিমেন্টের আপনার বিকাশ ঘটবে, আর হচ্ছে ফাইন মোটর। গ্রস মোটর মনে হচ্ছে আপনার যেগুলো বড় বড় মাসাল, হাত পা, এই যে বড় বড় গুলো আছে, সেগুলো হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট। আর ফাইন মোটর কোনগুলো, যেগুলো দিয়ে আপনি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেন, কোনো সুতোর কাজ করছেন, কোনো ছুঁচের কাজ করছেন, একদম খুব পেন্টিং করছেন, এই যে সূক্ষ্ম কাজগুলো, সেই কাজগুলো যদি আপনি করতে পারেন, ছোট ছোট আপনি গ্রাফ পেপার করতে পারছেন, তখন হচ্ছে সেইগুলো হচ্ছে আমাদের ফাইন মোটর ডেভেলপমেন্ট বলছি। আর যেগুলো গ্রস মোটর, যেগুলো বড় বড় কাজ আপনারা করতে পারবেন, আমাদের আর্মস, বাহু, লেগস, মাসল, এগুলো যখন দিয়ে দ্বারা আমরা যখন পরিপূর্ণ হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ফাইন মানে আমাদের গ্রস মোটর ডেভেলপমেন্ট। এটাকে সহজে আপনারা জিএফ হিসাবেও মনে রাখতে পারেন। তাহলে আমরা বিকাশের ক্ষেত্রগুলো দেখে নিলাম। টোটাল বিকাশের যে ক্ষেত্রগুলো রয়েছে, আমরা এতগুলো যদি বিকাশ একটা শিশু বা শিক্ষার্থীর মধ্যে বা একটা মানুষের মধ্যে হয়, তাহলে তাকেই বলবো তার হলিস্টিক ডেভেলপমেন্ট হয়েছে, বা তার ডেভেলপমেন্ট বা বিকাশ প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হয়েছে। তাহলে আমরা বৃদ্ধি আর বিকাশ খুব সহজেই দেখে নিলাম, যে কি বৃদ্ধি কি আমাদের হচ্ছে আকার আয়তনে বেড়ে যাওয়া, এই পরকে পর সেমিতে বাড়ছে। শুরু হয়েছিল 0 থেকে একদম 150 সেমি বা যতটা হবে আর কি। আর বিকাশ কি করলো, তার গুণগত, একদম গুণগত, তার হলো দেহ, মন, বুদ্ধি, আবেগ, নৈতিক, সামাজিক সমস্ত কিছুর গুণগত পরিবর্তন, সেটাই হলো আমাদের বিকাশ। তাহলে আমরা কি বললাম, উচ্চতা, ওজন, এটা হচ্ছে আমাদের সহজে পরিমাপ করা যায়, এটা পরিমাণগত, সর্বদা একই হারে হয় না, এবং শরীরের দিক থেকে প্রধান, মূলত আমাদের শারীরিক দিকটাই প্রধান। আর এখানে কি আমাদের পরিমাপ করা যায় না, এটা গুণগত পরিমাপ করা যায়, কিন্তু খুব কঠিন ভাবে বিভিন্ন ধরনের টেস্টের দ্বারা। অভিজ্ঞতা এবং পরিবেশের প্রভাব রয়েছে, এবং ব্যক্তিভেদে বিভিন্ন হয়, এবং জীবনের শেষ জীবন মানে একদম আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। তাহলে আমাদের যে ওজন বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি, এগুলোকে তাহলে আমরা কি বলতে পারি, পেশির আকার বৃদ্ধি, এগুলো হচ্ছে আমার বৃদ্ধির উদাহরণ। আর এই যে উদাহরণগুলো হচ্ছে আমার এই যে আমার যে বৌদ্ধিক বিকাশ, আবেগের বিকাশ, সামাজিকতার বিকাশ, এবং যে আমাদের নৈতিকতার বিকাশ, এই সমস্ত গুলোকে আমরা বলতে পারি ডেভেলপমেন্ট। তাহলে বৃদ্ধি মানুষকে বড় করে তোলে, আর বিকাশ মানুষকে সম্পূর্ণ এবং সক্ষম করে তোলে। তাহলে আমরা সহজভাবে এই কথাটা বলতেই পারি যে বিকাশ মানুষকে আকার আয়তনে বড় করে তোলে, বড় করে বলতে আকার আয়তনে, আর কিচ্ছু না। আর বিকাশ হচ্ছে একজন মানুষকে সক্ষম এবং পরিপূর্ণ করে তোলে। তাহলে বৃদ্ধি আর বিকাশ সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা কিন্তু আমরা পেলাম। তাহলে দেখে নিলাম বৃদ্ধি এবং বিকাশ। এবার যদি আমি সহজে মনে রাখতে চাই এই যে স্লাইডটাকে, তাহলে কিভাবে মনে রাখবেন, এই যে একটা ট্রিক রয়েছে প্লিজ স্মাইল, এটা হিসাবে আপনারা কিন্তু মনে রাখতে পারেন। এই প্লিজ স্মাইল, এটার দ্বারা কিন্তু প্রত্যেকটা বিকাশ আপনারা সহজে মনে রাখতে পারেন। কিভাবে আমরা একটুখানি দেখে নিই। এই যে প্লিজটার হচ্ছে সেটা হচ্ছে আমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এটাকে আমরা বলছি অনেকক্ষণ থেকে আগে থেকেই, যে আপনার দেহের আকার আয়তনে যে পরিবর্তনটা ঘটছে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, বা যেটাকে আমরা বলছি গ্রোথ, সেটা হচ্ছে গ্রোথ। তারপরে হচ্ছে স্মাইল, স্মাইলের প্রথম অক্ষর হচ্ছে এস, সেটাকে আমরা বলছি সোশ্যাল ডেভেলপমেন্ট। তারপরে এম, সেটাকে বলছি মোরাল ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে আই, আই হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল, যেটা কিছুই না, সেটাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বা বুদ্ধিমত্তার বিকাশ, সেটাকেই বলছি ইন্টেলেকচুয়াল বা কগনিটিভ ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে এল, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ, এবং শেষে ইটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে এই যে আমাদের স্মাইল, এই দ্বারা প্লিজ স্মাইল, এর দ্বারা কিন্তু আমরা প্রত্যেকটা টার্ম মনে রাখতে পারি। তার মানে আমাদের বিকাশের মধ্যে কি পড়বে, আমাদের এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল, মোরাল, ইন্টেলেকচুয়াল, ল্যাঙ্গুয়েজ এবং ইমোশনাল। খুব সহজেই আপনাদের এটা মনে থাকবে, এই স্লাইডটা আপনাদের খুব কাজে লাগবে। এবং আমাদের যে ফিজিক্যালটা, যে সেটা সেটা একমাত্র গ্রোথকে রিপ্রেজেন্ট করছে। আর এই পুরো এরিয়াটা আমাদের একদম ফিজিক্যাল থেকে একদম শেষ পর্যন্ত, এই পুরোটা হচ্ছে আমাদেরকে ডেভেলপমেন্টটাকে বোঝাচ্ছে, বা একজন শিশুর প্রত্যেকটা এই কোন কোন অংশের বিকাশ ঘটতে হবে, তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো প্লিজ স্মাইল, এই যে ট্রিকটা আছে তার দ্বারা।
পি হচ্ছে আমাদের ফিজিক্যাল, এসটা হচ্ছে সোশ্যাল, এমটা হচ্ছে আমার মোরাল, আইটা হচ্ছে ইন্টেলেকচুয়াল, এলটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ইটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। এই টোটাল আমরা কমপ্লিট প্রসেসটাকে আমরা বলতে পারি ডেভেলপমেন্ট প্রক্রিয়া। আর একটা জানলাম যে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের বৃদ্ধি হচ্ছে ডেভেলপমেন্টেরই একটা অন্যতম ছোট্ট অংশ। এরপর আমরা দেখে নিই আমাদের আর কি রয়েছে, যে বৃদ্ধি আর বিকাশের একটু সহজভাবে তুলনাটা দেখে নিই, বৃদ্ধি আর বিকাশে। তাহলে আমরা কি সহজভাবে দেখলাম, এটা শারীরিক, শুধুমাত্র শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি করছে। আর যে সব রকম শারীরিক, মানসিক, বৌদ্ধিক, নৈতিক যা যা আছে সমস্ত কিছুটাকেই আমরা বিকাশ বলতে পারি। এটা আমরা পরিমাপ করতে পারি, সরাসরি পরিমাপ করতে পারবেন ওজন, উচ্চতা গুলো। আর এটা হচ্ছে পরিমাপ করা কঠিন কিন্তু মূলত গুণগত, কঠিন কিন্তু মূলত গুণগত। এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থেমে যায়, যেটা বলছিলাম যে একটা থেমে যায় নির্দিষ্ট সময়। এটা কিন্তু জীবনব্যাপী আমাদের কিন্তু ডেভেলপমেন্ট যে প্রক্রিয়াটা, এটা কিন্তু চলতে থাকে। এটা মূলত বংশগতির দ্বারা প্রভাবিত হয়। এখানে মানে বৃদ্ধিটা মূলত বংশগতি, মানে পরিবেশের প্রভাবটা খুবই কম থাকে আমাদের এই বৃদ্ধির ক্ষেত্রে। বৃদ্ধির ক্ষেত্রে পরিবেশের প্রভাবটা খুব কম। মানে বাইরে থেকে যে কমপ্ল্যান খাওয়ালে যে কতটা বাড়বে সেটা আমি বলতে পারবো না, কতটা যে তার ছেলেটা লম্বা হয় কিনা। সেই জন্য আমরা বলতে পারি যে মূলত বংশগতির প্রভাবটা বেশি। আর বিকাশের ক্ষেত্রে বংশগতি, শিক্ষা, পরিবেশ বিভিন্ন ধরনের মিশ্রণ থাকে, তার একটা পরিবেশ মানে কমপ্লিট ফসল হচ্ছে আমাদের সামগ্রিক বিকাশ। তাহলে আমরা কি বলতে পারি, বিকাশের একটা অংশ হচ্ছে বৃদ্ধি। আর এই যে বৃদ্ধি হচ্ছে বিকাশের মানে আমরা বলতে পারি বৃদ্ধি হচ্ছে একটা জাস্ট ছোট্ট অংশ, আর সামগ্রিক আকারটা সামগ্রিকটা হচ্ছে সেটা আমাদের বিকাশ। তাহলে আমরা কি বলতে পারি যে বৃদ্ধি হচ্ছে কারণ, এটাকে আমরা কারণ রূপেও বলতে পারি, এটা আমার কারণ, এটা কারণ। আর এটা হচ্ছে আমাদের যে বিকাশটাকে বলছি সেটা হচ্ছে আমাদের ফলাফল, এটার সাথেও আমরা কিন্তু তুলনা করতে পারি। তাহলে আমরা অতি সহজেই আমাদের বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যটা আমরা দেখে নিলাম। এরপরে আমাদের এক্সাম পারপাসে আমাদেরকে কিছু মনে রাখতে হবে, এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম পারপাসের জন্য। এখান থেকে বিভিন্ন ধরনের ফ্যাকচুয়াল প্রশ্নগুলো পড়বে। আমরা তো কনসেপচুয়াল জিনিসগুলো এতক্ষণ জানলাম, কিছু ফ্যাকচুয়াল প্রশ্ন আমরা স্টাডি করে নিই। প্রথমে বললাম যে সাইকোলজি, এটা কি বললাম, সাইকি অ্যান্ড লোগোস, যেটা গ্রিক শব্দ থেকে এসছে। এটাই একটা প্রশ্ন যে কোন শব্দ থেকে এসছে, গ্রিক শব্দ। সাইকি আর লোগোস একটা কি স্টাডি অফ সোল। এরপর আমরা দেখবো যে আমাদের বিবর্তনটা, প্রথম হচ্ছে মানে সাইকোলজি বিবর্তন হচ্ছে সায়েন্স অফ সোল, তারপর হচ্ছে সায়েন্স অফ মাইন্ড, তারপর হচ্ছে সায়েন্স অফ কনসিয়াসনেস, তারপর হচ্ছে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। মডার্ন টার্মে হিউম্যান বিহেভিয়ারকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপর কি, মনোবিদ্যার প্রথম পরীক্ষাগার প্রতিষ্ঠিত হয় জার্মানির লিপজিগ বা লাইপিজ যাই বলুন না কেন, 1879 সালে প্রথম প্রতিষ্ঠা হয়। তারপরে আচরণবিদ্যার জনক বলা হয় বা ফাদার অফ বিহেভিয়ারিজম বলা হয় জে.বি. ওয়াটসন। তারপর আমি একটা বললাম আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই। আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই, এই জনপ্রিয় উক্তিটি করেছিলেন পেস্তালত্সি। সবচেয়ে প্রাচীন শিক্ষা মনোবিজ্ঞান পদ্ধতির নাম কি, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা খুব বিভিন্ন ধরনের পরীক্ষাতে পড়ে। সবচেয়ে প্রাচীন শিক্ষা মনোবিজ্ঞান পদ্ধতির নাম হচ্ছে ইন্ট্রোস্পেকটিভ মেথড বা অন্তর্দৃষ্টিমূলক পদ্ধতি। সোশিওমেট্রি পদ্ধতিটা আমরা বললাম যেটা সমাজনীতি, সেটা কে ইন্ট্রোডিউস করেছিল, সেটা হচ্ছে জে.এল. মরিনো, ইনি হচ্ছেন এটা ইন্ট্রোডিউস করেছিল। তারপরে কি, যে আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক কাকে বলা হয়, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক বলা হচ্ছে রুশোকে। রুশোকে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়। আর শিশু মনস্তত্ত্বের জনক বা ফাদার অফ চাইল্ড সাইকোলজি কাকে বলা হয়, এটা হচ্ছে জিন পিয়াজেট। এবার আমরা দেখে নিই যে গ্রোথ বললাম যে আমাদের ফিজিক্যাল, কোয়ান্টিটিভ এবং স্টপস অফ ম্যাচুরিটি যখন থেমে যাচ্ছে, তাহলে আমরা সহজেই বললাম যে কোনো ফিজিওলজিক্যাল মানে আমাদের যে শারীরবৃত্তীয় এবং স্ট্রাকচারাল চেঞ্জেস বডিতে, সেটাই হচ্ছে আমাদের বৃদ্ধি বা গ্রোথ। ডেভেলপমেন্টটা কি বললাম, যে ওভারঅল কোয়ালিটেটিভ এবং লাইফ স্প্যান প্রসেস, সামগ্রিকভাবে গুণগত এবং আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। মানে আমি বলতে পারি মাদার ওম টু থোম, একদম সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য কিন্তু, সেটা হচ্ছে ম্যাচুরেশন। ম্যাচুরেশনটা কি, বায়োলজিক্যাল চেঞ্জেস ওকার ন্যাচারালি অ্যান্ড স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে এবং হয়ে যায়। যেটা চেঞ্জেস মানে ন্যাচারালি হবে, স্বাভাবিকভাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে হবে, যেটা কিন্তু আমাদের বায়োলজিক্যাল। এবং শেষ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল টাস্ক। এটা কিন্তু আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি এডুকেশনে কিন্তু পড়েছিল। ডেভেলপমেন্টাল টাস্ক ধারণাটা কে দিয়েছেন বা জিনিসটা কি, ডেভেলপমেন্টাল টাস্ক বিষয়টা হচ্ছে যে কোন বয়সে শিশু কোন কাজ করতে পারবে, সেটাকেই উনি বলেছিলেন ডেভেলপমেন্টাল টাস্ক হিসাবে, যেটা দিয়েছিলেন রবার্ট হ্যাভিগ্রাস্ট। ডেভেলপমেন্টাল টাস্ক মানে কোন বয়সে শিশু কোন কাজ করতে পারবে, এটা আমাকে জানতে হবে। ধরুন একটা 15 বছরে একটা হচ্ছে 5 বছরের শিশু ভাব সম্প্রসারণ করতে পারবে না, কারণ তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হয়নি। একটা 15 বছরের শিশু সেটা কিন্তু করতে পারবে, 15 বা 16 বছরের একটা শিশু। সেই জন্য কোন বয়সে একটা নির্দিষ্ট কাজ করতে পারবে, হয়তো একটা 4 বছরের শিশু হয়তো 1 কেজি একটা ওজন তুলতে পারবে,
কিন্তু 10 কেজি তুলতে পারবে না, সেটা 30 বছরের একটা লোক সে কিন্তু 40 কেজি পর্যন্ত বা 50 কেজি পর্যন্ত তুলে নিতে পারবে। তাহলে একটা নির্দিষ্ট বয়সে একটা নির্দিষ্ট কাজ করতে পারবে, সেটাকেই উনি নাম দিয়েছিলেন ডেভেলপমেন্টাল টাস্ক, যেটা দিয়েছিলেন রবার্ট হ্যাভিগ্রাস্ট। তাহলে আজকের আমাদের এই সেশনটা, আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের যে আপকামিং টেট, ডব্লিউবি টেট বা আপার প্রাইমারি টেট, তার যে সিডিপি পোর্শনটা রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, বা যেটাকে বলতে পারি চাইল্ড স্টাডিজ অ্যান্ড পেডাগজি, যাই বলি না কেন, এটার আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস, যেটা আপনাদের ফেসবুক পেজ, আমাদের অল নলেজ পয়েন্ট ফেসবুক পেজ এবং অল নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে যেটা আমাদের আপলোড করা হবে। যদি আপনারা অ্যাডমিশন নিতে চান এই যে আমাদের কোর্সটাতে, যেটা মান্থলি ইনস্টলমেন্ট ফিস অনুযায়ী হবে, যেটা আমি এখানে আমাদের অল নলেজ পয়েন্টের সাথে যোগাযোগ করুন। একটা মিনিমাল ফিস রাখা হয়েছে শুধুমাত্র মান্থলি 255, মানে শুধুমাত্র মানে ফিসটা আমি লিখে দিচ্ছি যে অনলি 255 টাকার একটা মিনিমাল একটা প্রাইসে কিন্তু আপনারা কিন্তু কোর্সটা পেয়ে যাবেন 255 টাকায়। এটা হচ্ছে আমাদের মান্থলি ইনস্টলমেন্টের সাহায্যে হচ্ছে, কোনো ডিপোজিট ফিস লাগছে না, শুধুমাত্র মান্থলি ইনস্টলমেন্টে আপনারা যদি এইভাবে আমাদের সাথে যুক্ত হতে চান আমাদের সিডিপি ব্যাচে। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়েছে, তার এই ওরিয়েন্টেশন ক্লাস আমরা আবার কিছুদিনের মধ্যে আবার আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো আসবে। এটাই ছিল আমাদের ইউটিউব এবং অল নলেজ পয়েন্টের ফেসবুক পেজের একটা ফ্রি এবং ওরিয়েন্টেশন ক্লাসটা। আপনারা যদি অ্যাডমিশন নিতে চান তাহলে কিন্তু এই অল নলেজ পয়েন্টের আমাদের যে চ্যানেল রয়েছে এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন 9476270492 এই নাম্বারে, বা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের এই নাম্বারটা আমি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়েছে, জাস্ট রিসেন্ট শুরু হয়েছে। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের প্রস্তুতিকে বেটার করতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলের সাথে বা আমাদের এই কোর্সটার সাথে কিন্তু পারচেস করতে পারেন। খুবই মিনিমাল ফিস, সেটা হচ্ছে 255 অনলি। ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কিছু মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।